প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আজকের দিনটাতে সবার খুব স্ফূর্তিতে থাকার কথা, কারণ আজকে একটা বিশেষ দিন। আজ 16ই ডিসেম্বর, আমাদের বিজয়ের দিন। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম, আমরা অর্জন করেছিলাম স্বাধীনতা। এই দিনটিতে আমরা অনেক আনন্দ করি, বিশেষ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করি। আজও তার ব্যতিক্রম হয়নি, মাই টিভি তার ব্যতিক্রম করেনি। আয়োজন করেছে একটি অনন্য অসাধারণ অনুষ্ঠানটির নাম হচ্ছে আমাদের বিজয়। এবং আমি একাই নই, আজ আমার এখানে উপস্থিত আছেন একজন অসাধারণ মানুষ, একজন অসাধারণ ব্যক্তিত্ব। পরিচয় করিয়ে দিলেই আপনারা টের পাবেন। চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অসাধারণ ব্যক্তিত্বের সাথে। তিনি হলেন আর কেউ নয়, নাট্যকলায় বিশেষ অবদানের জন্য 21 পদকপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা, নাট্যকার এবং নাট্য পরিচালক জনাব মামুনুর রশিদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। মামুন ভাই, কেমন আছেন? এখনো ভালো আছি। তা আজকে কেমন লাগছে? আজকের অনুভূতি তো আপনার জন্য অনেক একটা বড় ব্যাপার, আমাদের সবার জন্য। এবং পুরো দেশবাসী বা আমাদের তরুণ প্রজন্ম সবাই আপনাদের কাছ থেকে জানতে চায় আজকের দিনের যে তাৎপর্য, এই 16 ডিসেম্বরের বিজয় দিবস। আপনি কিছু বলবেন? না, বিজয় দিবস তো আমাদের অত্যন্ত আনন্দের। আজ থেকে 49 বছর আগে আমাদের এই বিজয়টা হয়েছিল, এবং সেদিন যে শিশুর জন্ম হয়েছিল তার বয়স আজকে 49 বছর, কম নয়। অর্ধ শতাব্দী হতে শুরু করেছে আগামী বছর। তো এর মধ্যে আমাদের অনেক অর্জন আছে, অনেক ব্যর্থতাও আছে। অবশ্যই অর্জনের দিকটাই বেশি। বিশ্বে আমরা একটি স্বাধীন ভূখণ্ড হিসেবে আমাদের বাংলাদেশ জন্মগ্রহণ করেছে। এই বিজয় দিবস বাংলাদেশে যতটা না হয় তার চেয়ে অনেক বেশি হয় প্রবাসীদের কাছে। আমার দু একবার সৌভাগ্য হয়েছিল বিদেশে প্রবাসীদের সাথে এই দিবসগুলো পালন করার, এবং সেখানে দেখেছি যে তাদের আবেগ আমাদের চেয়ে অনেক বেশি। এটা কিছুতেই সম্ভব হতো না যদি বাংলাদেশ স্বাধীন না হতো। কারণ পাকিস্তান আমলে বা ব্রিটিশ আমলে আমাদের বিদেশ যাত্রা এবং এই যে প্রবাসীদের যে অর্থ উপার্জন, এটা একটা অসম্ভব ব্যাপার ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়াতে আজকে পৃথিবীর এমন কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না যেখানে একটি বাঙালি সম্প্রদায় বা অন্তত একটি বাঙালির সন্ধান পাওয়া যাবে না। অ্যান্টার্কটিকাতে যদি যাই আমরা, সেখানেও একজন বাঙালিকে খুঁজে পাবো। তো এইটা একটা বিজয়ের, এই যে 71 সালে আমরা যে বিজয় অর্জন করেছিলাম, সেই বিজয়ের অত্যন্ত সুফল। তারপর একটা ক্রান্তিকাল গেছে, অনেক উত্থান পতন গেছে, অনেক নৃশংসতা, বিশেষ করে 75-এর যে নৃশংসতা হলো। তারপর দীর্ঘ সময় সামরিক শাসনের জাতাকলে আমরা থেকেছি। তারপর আবার একটা গণতান্ত্রিক সরকার এসেছে, কিন্তু তার মধ্যেও অনেক ধরনের সংকট গেছে। অনেক ধরনের সংকট যাওয়ার পরেও একটা স্বাধীন দেশ তো, এবং তার এই বিজয় অর্জন হয়েছিল এই 16 ডিসেম্বরে। কাজে সেটার তো একটা মস্ত বড় আনন্দের বিষয়। আপনার সাথে তো মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনেকগুলো স্মৃতি আছে। সেই স্মৃতি থেকে যদি আমাদের কিছু শোনাতেন আজকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অবশ্যই অনেক স্মৃতি আছে। অনেক দিন সেখানে কাজ করেছি। আমি একটি ধারাবাহিক নাটক শুরু করেছিলাম, মুক্তির ডায়েরি। এটা শুরু হয়েছিল নভেম্বর মাসের শেষের দিকে, কিন্তু ডিসেম্বরে তো দেশ স্বাধীন হয়ে গেল, ওটা আর করা গেল না। তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যেটা হচ্ছে যে আমরা অনেক কায় ক্লেশে কাজ করেছি। যে অর্থ আমরা পেয়েছি তা দিয়ে আমাদের চলতো না। বহুদিন আমরা দুপুরবেলায় না খেয়ে থেকেছি। আমার মনে পড়ে একদিন আমি এবং মুস্তাফা মনোয়ার দুজন শুধু 10 পয়সার ছোলা, 10-9 পয়সার ছোলা খেয়ে সারাদিন পার করে দিয়েছি। আবার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বসে যখন আমরা নাটক করতাম, একটা মাইক্রোফোন, গ্রন্ডিক টেপ রেকর্ডার, একটা মাইক্রোফোন, আমরা সেখানে 7 জন অভিনেতা,
তারা ওই একটা মাইক্রোফোনে কেমন করে এখান দিয়ে এসে ওইখান দিয়ে এসে নাটক করে যাচ্ছে। খুব সুন্দর বন্ধুত্বের স্মৃতি, মানে এগুলো ভোলার নয়। আপনার পশ্চিমের সিঁড়ি নাটকটার কথা নিশ্চয়ই মনে আছে? হ্যাঁ, পশ্চিমের সিঁড়ি ওখানে বসেই লিখেছিলাম আমি। হ্যাঁ, এবং এটি মঞ্চায়ন হওয়ার কথা ছিল কলকাতায়, এবং দেশ স্বাধীন হয়ে গেল, আমরা চলে এলাম। ওইটার মহড়াও শুরু হয়েছিল, এবং তখনকার দিনে অনেক অভিনেতা, এই সম্প্রতি প্রয়াত হলো, ওটাই হয়তো ওর হতো প্রথম নাটক, জাকের ভাই, আলী জাকেরের। আচ্ছা, প্রথম নাটক আলী জাকের, সুভাষ দত্ত, তিনিও মারা গেছেন। তারপর হাসান ইমাম ছিলেন, এখনো বেঁচে আছেন। আরো অনেকেই যারা প্রবাসী শিল্পী ছিলেন, তারাই ওই নাটকটিতে অভিনয় করতেন, পশ্চিমের সিঁড়ি। এটা প্রেক্ষাপটটা কিরকম ছিল? সম্পূর্ণ মুক্তিযুদ্ধের উপরে। এটার প্রেক্ষাপটটা ছিল আমাদের বাংলাদেশের, বাংলাদেশ, পূর্ব পাকিস্তান বা পাকিস্তানের জন্ম, আমাদের ভাষা আন্দোলনের পরে মুক্তিযুদ্ধ পর্যন্ত বিস্তৃত ছিল এটার প্রেক্ষাপট। মানে আমাদের বিজয়ের আগ পর্যন্ত এটার প্রেক্ষাপট, বিজয়ের আগে পর্যন্ত। কারণ ভাই আমরা আবারও ফিরে আসছি, আমরা একটা বিরতি নেব এখন। ঠিক আছে দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার খুব দ্রুতই ফিরে আসছি, আপনারা কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আবারও বিরতির পরে আমাদের বিজয় অনুষ্ঠানে। মামুন ভাই, আমরা জানতে চাই এখন আমাদের বঙ্গবন্ধু, আপনারা তো খুব কাছাকাছি, মানে খুব ক্লোজ একটা অ্যাটাচমেন্টে আপনারা কাজ করেছেন তখন, বিশেষ করে সংস্কৃতি নিয়ে। যে সময় কালচারাল ব্যাপারটাই হচ্ছে মানুষকে সবার কাছে, আসলে আমাদের পুরো বাংলাদেশকে তো এক্সপোজ করে কালচারাল অ্যাক্টিভিটিসগুলোই। তো আপনার কি মনে হয় যে আমাদের এই স্বাধীনতার জন্য আমাদের বঙ্গবন্ধু কখন অনুভব করলেন যে স্বাধীনতা ছাড়া আসলে আর কোনো কিছুই সম্ভব না, এবং এটার জন্য এটা আমাদের প্রয়োজন এবং এখনই অর্জন করতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে? আচ্ছা, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে 60-এর দশকে বা 52 সাল থেকে যদি আমরা ধরি, বা আমাদের ভাষা আন্দোলনের সময় থেকে যদি ধরি, বা তারও আগে 48 সাল থেকে যদি আমরা ধরি, যে প্রথম যখন মোহাম্মদ আলী জিন্নাহ বলল যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা, সেই সময় থেকে শুরু করে সংস্কৃতি এবং রাজনীতি খুব পাশাপাশি চলছিল, খুবই পাশাপাশি চলছিল। মানে 52-র ভাষা আন্দোলনের যে প্রেরণা, সেই প্রেরণাটা কিন্তু প্রেরণা শুধু না, সেই প্রেরণাটা একটা জাতীয়তাবাদের জন্ম দিল। সেই জাতীয়তাবাদী পথ ধরেই কিন্তু আমরা অগ্রসর হচ্ছিলাম, এবং আমরা যতই নিষ্পেষণ আসুক, নিপীড়ন আসুক, যেমন 58 সালের সেই সামরিক শাসন, বা তারপরে যে 60 দশক জুড়ে আইয়ুব খানের যে স্বৈর শাসন, যার মধ্য থেকে আমাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা জন্ম নিল, এই জাতীয়তাবাদের চূড়ান্ত পরিণতি হচ্ছে একটা নতুন ভূখণ্ড। বঙ্গবন্ধু তার নেতৃত্ব দিয়েছেন, মৌলানা ভাসানী তার নেতৃত্ব দিয়েছেন, আরও অনেক নেতাকে, এইগুলোকে একটা সুসংহত করার কিন্তু প্রচেষ্টা করেছিলেন বঙ্গবন্ধু, এবং সেটা সফল হয়েছিলেন। এবং শেষের দিকে যখন 1970 সালে যখন নির্বাচন হলো, নির্বাচনে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন। তার মানে তখন যেটা প্রতিফলিত হলো, জনগণ চাইছে, সেটা হচ্ছে যে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হলো, এবং জাতীয়তাবাদের একটা বড় ধরনের বিজয় হলো। বাংলাদেশ, বাঙালি এবং এই ভূখণ্ডের আরো যারা মানুষ আছে, যেমন এখানে আদিবাসীরা আছেন, তাদের সবার সংঘবদ্ধ একটা ম্যান্ডেট তিনি পেয়ে গেলেন। কিন্তু এই ম্যান্ডেটটা পাওয়ার পরেও পাকিস্তান কিছুতেই ক্ষমতা হস্তান্তর করল না ওনার প্রতি, এবং শেষ পর্যন্ত ওনাকে বাধ্য হয়েই 7ই মার্চে বলতে হলো যে তোমাদের যার যা আছে তাই নিয়ে তৈরি হও, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনার একটা ছোট্ট বাচ্চা আছে যেটা 1972 সালে হয়েছে, আরণ্যক নাট্যদল। কারণ আমি এটাকে বাচ্চাই বলবো, কারণ এরকম একটা
একাত্তরের পরপরই ৭২-এ একটা নাট্যদল সংগঠন করা এবং তাকে এতগুলো বছর পর্যন্ত বাঁচিয়ে রাখা, এটা কিন্তু সহজ কথা নয়। আপনি আপনার আরণ্যক নিয়ে বলুন, কিভাবে তৈরি করেছিলেন, কেন এই ভাবনাটা মাথায় এলো? এই ভাবনাটা ওই যখন নাকি জাতীয়তাবাদী আন্দোলন চলছে, আমরা তো যেহেতু নাটকের প্রতি আমাদের একটা আগ্রহ কৌতূহল আছে, আমরা তখন আকাশবাণী কলকাতার নাটক শুনতাম এবং নানাভাবে খবরাখবর, কিছু পত্রিকা, কিছু সংবাদ আমাদের কাছে পৌঁছাতো যে কলকাতায় খুব নিয়মিত নাটক হয়, প্রতিদিন নাটক হয়। এবং কলকাতায় দুটো ধারা তখন, একটা হচ্ছে গ্রুপ থিয়েটারের ধারা, যেখানে শম্ভু মিত্র, উৎপল দত্ত, বিজন ভট্টাচার্য, অজিতেশ বন্দ্যোপাধ্যায়রা আছেন। আরেক দিকে হচ্ছে স্টার থিয়েটার, কমার্শিয়াল থিয়েটার, যেটা বাণিজ্যিক থিয়েটার বা পাবলিক থিয়েটার, যেটা স্টার থিয়েটার আছে, মিনার্ভা আছে, এরা নাটক করে, প্রতিদিন নাটক হয়। আমাদের এখানে হয় না। আমাদের এখানে কালে ভদ্রে নাটক হয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সেই সমস্ত জায়গায় নাটক হয়। তা আমাদের খুব আগ্রহ যে, এবং আমাদের স্বপ্ন যে বাংলাদেশ স্বাধীন হলে বা আমাদের দেশটা স্বাধীন হলে আমরা একটা নাট্যমঞ্চ গড়ে তুলব, যেখানে প্রতিদিন নাটক হবে। কতটা আধুনিক ছিলেন আপনি যে সেই সময়ে আপনার মধ্যে এটা কাজ করেছে যে একটা স্বাধীন নাট্যদল যদি আমরা গড়ে তুলতে পারি নাটকের ভাষায়। এখন আমরা যখন কলকাতায় গেলাম, কলকাতায় যাওয়ার পর যখন ওদের নাটকগুলো দেখলাম, তখন আমাদের মনে হলো যে আরে বাপরে বাপ, নাটক এত জীবন্ত, নাটক এত নিয়ম অনুযায়ী 6:30টার শো 6:30টায় শুরু হচ্ছে। আমাদের পাকিস্তান আমলে তো প্রম্পটিং হতো, 6টায় 7টায় সময় থাকলে নাটক শুরু হতো 9টা 10টায়। তারপর একটা দৃশ্যান্তর করতে গিয়ে 1 ঘন্টা সময় কাটিয়ে ফেলত। আর ওখানে 2 ঘন্টার মধ্যে এবং যথাসময়ে নাটক শুরু হয় এবং নাটক শেষ হয়ে যাচ্ছে। এটা সাংঘাতিক ব্যাপার। আমিও তখন ওই যে পশ্চিমের সিঁড়ি লিখছি এবং ভাবলাম যে আমরাও ঠিক এই রকম একটা ডিসিপ্লিনের মধ্য দিয়ে নাটককে নিয়ে আসবো দেশ স্বাধীন হলে। দেশ স্বাধীন হলো ডিসেম্বর মাসে। জানুয়ারিতেই আমি, আলী জাকের বিশেষভাবে আমরা দুজন বসে গেলাম যে আমরা নাটক করতে হবে। আচ্ছা। এবং আমরা যত দ্রুত সম্ভব নাটক করব। ঠিক আছে, কি নাটক? আমি তখন বললাম যে মনি চৌধুরী তখন ওই আলবদর বাহিনীর হাতে নিহত হয়েছেন, তার একটা নাটক ঠিক করি আমরা, কবর। এবং এই কবর নাটকের রিহার্সাল হয়ে গেল জানুয়ারি মাসে এবং 1 ফেব্রুয়ারি আমরা গঠন করলাম আরণ্যক নাট্যদল এবং 20 ফেব্রুয়ারি আমরা প্রথম শো করলাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। আচ্ছা মামুন ভাই, আমরা আবারও এই ভীষণ মূল্যবান কথাগুলোতে ফিরে আসছি একটু বিরতি নিয়ে। দর্শক, সময় হয়ে গেছে বিরতি নেবার। আসলে সময় যতটুকু আমাদের দরকার ততটুকু সময় থাকে না, মাঝে মাঝে বিরতি নিতে হয়। বিরতি নিয়ে আবার ফিরে আসছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আজকের এই বিজয়ের দিনে আমরা সবাই অত্যন্ত আনন্দিত, অত্যন্ত উদ্বেলিত। কিন্তু এই বিজয় কিভাবে এলো, কেমন করে এলো, আমাদের জানার অনেক ইচ্ছে, অনেক প্রয়োজন, বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের জন্য বা তরুণ প্রজন্মের জন্য। তাই এমন কিছু মানুষ আমাদের সেই বিজয়ের গল্প বলবেন যারা কাছ থেকে যুদ্ধ দেখেছেন, বিজয় দেখেছেন। আপনারা যারা এই অনুষ্ঠানের সাথে আছেন তারা নিশ্চয়ই এতক্ষণ পর্যন্ত দেখছেন আমরা বিজয়ের গল্প শুনছি, আমরা যুদ্ধের গল্প শুনছি, আমরা সংস্কৃতিকে জাগিয়ে তোলার গল্প শুনছি মামুন ভাইয়ের কাছ থেকে। আমরা আবারও ফিরে যাচ্ছি তার কাছে সেই গল্পে। মামুন ভাই, আপনি তো 2012 সালে 21শে পদকটা পেয়েছেন। এই অনুভূতিটা আমাদের একটু বলেন। আমি জানি আপনি এটা অনেকবার বলেছেন এই অনুভূতির কথা, কিন্তু আজকে একটু 21শে পদক পেয়েছি, ঠিক আছে, এটা কিন্তু এটা একটা অবশ্যই একটা স্বীকৃতি, রাষ্ট্রীয় স্বীকৃতি। সেদিক থেকে তো একটা আনন্দের বিষয় আছেই। মুক্তিযুদ্ধে নাট্যদলের যে প্রভাবটা, এটা সম্পর্কে যদি আরেকটু বিস্তারিতভাবে বলতেন। তখনও বেশ কিছু দল বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে
নাটক করেছে, পথনাটক। কিন্তু এখন আমাদের মুক্তিযুদ্ধকে কি নাটকে ফুটিয়ে তোলা হচ্ছে? আপনি তো ক্রমাগত কাজ করছেন নাটক নিয়ে। প্রচুর নাটক মুক্তিযুদ্ধ নিয়ে রচিত হয়েছে। এখন কটা কালোত্তীর্ণ হয়েছে, কটা গুণগত মান তার ভালো আছে, এটা প্রশ্ন সাপেক্ষ, কিন্তু নাটক প্রচুর হয়েছে। এবং 1972 সাল থেকেই এত বেশি মুক্তিযুদ্ধের নাটক হয়েছে, মঞ্চে, টেলিভিশনে এবং ফিল্মেও মুক্তিযুদ্ধের চলচ্চিত্রও হয়েছে। এখন কটা সার্থক চলচ্চিত্র হয়েছে, কটা দর্শকপ্রিয়তা পেয়েছে, নাটক হয়েছে বা কালোত্তীর্ণ হয়েছে, সেটা অবশ্যই প্রশ্ন তুলতে পারি আমরা। কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে যথেষ্ট নাটক হয়েছে এটা। এবং আমি মনে করি মুক্তিযুদ্ধের নাটক আরও ভবিষ্যতে যাদের কাছে মুক্তিযুদ্ধ একটা শুধুমাত্র শোনা ঘটনা, স্বপ্নের মতো বা কারো কাছ থেকে শোনা বা কোনো বই পুস্তকের মাধ্যমে জানা বা গবেষণার মাধ্যমে জানা, সেখানে আরও সার্থক নাটক হওয়ার সম্ভাবনা আছে। আমি সেই প্রত্যাশাই করি সবসময়। তাহলে এখন যে প্রজন্মটা আমরা পাচ্ছি, আস্তে আস্তে তো একটা প্রজন্ম চলে যাচ্ছেন, এই যে আরেকটা প্রজন্ম গড়ে তোলা, কিন্তু আমরা কিন্তু আমাদের বর্তমান প্রজন্মকে ওভাবে পড়ালেখা করতে দেখি না। তারা অনেক বেশি এখন ডিভাইস নির্ভরশীল হয়ে গেছে। ডিভাইসেও যে তারা খুব একটা পড়ে তাও কিন্তু না, কারণ ওখানে সবসময় সঠিক তথ্য থাকেও না। তো এই যে বই পড়া, জানা, মুক্তিযুদ্ধকে সঠিকভাবে জানা, এই যে আমরা আনন্দ করছি, অনেক রকম অনুষ্ঠান করছি, নাচ করছি, গান করছি, সব কিছু ঠিক আছে, কিন্তু নিজের ভেতরে বাংলাদেশটাকে ধারণ করা, এই প্রজন্মটা কি তৈরি হচ্ছে? যে সময় মুক্তিযুদ্ধটা হয়েছিল সেই সময় আমাদের মনে রাখতে হবে প্রযুক্তিগত উন্নয়ন কিন্তু এতটা হয়নি। এই যে ইন্টারনেট একটা বড় বিষয়, ইন্টারনেট ওইভাবে ছিল না, যোগাযোগ মাধ্যমটা, কমিউনিকেশনের মাধ্যমটা তো বড় হয়নি। এখন এই ইন্টারনেটের কল্যাণে এত বেশি প্রযুক্তিগত একটা উল্লম্ফন হয়েছে, যে উল্লম্ফনের ফলে একটি তরুণ সর্বদা তাকে ব্যস্ত করে রাখছে সেলফোন, ফেসবুক, টুইটার অথবা আরও যে মিডিয়াগুলো আছে, অ্যাপসগুলো আছে, এই অ্যাপসগুলো তাকে অস্থির করে রাখছে। এবং এই কালটা একটা অস্থিরতার কাল। আমাদের যে আগের ভাবনাগুলো ছিল সেখান থেকে আমাদেরও কিছুটা বেরিয়ে আসতে হবে এবং আমাদেরও ডিজিটালাইজড যুগে কিছুটা নিজেদেরকে পরিবর্তন করে আমাদের সামনে যে প্রজন্মটা আসছে, যে কোনোভাবে আসলে আমাদের তো চেষ্টা করতে হবে যে আমরা কোন গ্রুপটাকে টার্গেট করব আমাদের দেশটাকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য। আপনি একটা অসাধারণ, আমি বলতে পারি যে দারুণ একটা বার্তা দিলেন মানুষের কাছে, কারণ আমরা নিজেরাই খুব কনফিউজ সবসময় যে কারা আসলে আমাদের দেশের হাল ধরবে। একটা সময় তো আমরা থাকবো না, একটা সময় আমাদের সেই আপনারা গুরুজনরা আপনারা থাকবেন না, মাথাগুলো থাকবে না, তখন কারা মাথা হবে, কারা নির্দেশগুলো দেবে বা কারা নির্দেশনাগুলো দেবে? তো তাদেরকেই আসলে আমাদের এগিয়ে আসতে হবে এবং তারাই এগিয়ে আসবে বলে আমার ধারণা, এবং অবশ্যই আমাদের সোনার বাংলা তৈরি হবে বলে আমরা নিশ্চয়ই আশাবাদী। তো আমাদের মধ্যে অনুষ্ঠান শেষ পর্যায়ে, আমরা সময় অনেকটাই শেষ, কিন্তু আপনার সাথে গল্প আসলে শেষ হবে না। তোমার একটা কবিতা দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করি। আমরা একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে এসে কবিতায় শেষ করি। হ্যাঁ, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের বিজয় অনুষ্ঠানে আসার জন্য এবং এই পুরো পরিবেশটাকে আলোকিত করে ফেলার জন্য। তোমাকেও ধন্যবাদ এবং মাই টিভিকেও ধন্যবাদ যে মাই টিভির দর্শকদের কাছে আমার কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য। সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। কবিতায় আজ তবে শেষ করি। কবিতাটির নাম হচ্ছে একখানা সবুজ বাংলাদেশ। আমার তখনও জন্ম হয়নি, আমি তাই ঠিক ততটাই জানি যতটা আমায় জানিয়েছে ইতিহাস। তবে আমার এক কাকা ছিলেন, চলে গেছেন ওপারের দেশে, অজানা অভিমানে, অসুখে বিসুখে, অযত্নে অবহেলে। কিন্তু আমি আজ কোনো অভিমানের কথা বলতে আসিনি, আমি আসিনি অভিযোগের পসরা সাজিয়ে। কাকার সাথে আমার বড়ই সখ্য ছিল, গল্প ছিল,
যখন আমি ঘুঘু ডাকা দুপুরবেলায় ঘুম হারিয়ে দুষ্ট স্বরে বলতাম, কাকা ও কাকা গল্প বলো, কাকা বেশ বিরক্ত হয়ে বলতেন, গল্প নয় রে, সত্যি। আমিও হেসে বলতাম, ও আচ্ছা, সত্যিই তো। আমার কেন লাগে রূপকথার মতন। কাকা কেমন হারিয়ে যেতেন, আমার কথায় হারিয়ে যেতেন। ঠিক তখন গল্প শুরু হতো। গল্প শুনতে শুনতে আমি এখন অনেক কিছুই জানি। আমার সমান তরুণীদের সম্ভ্রমহানির কথা জানি। মায়ের বুকের থেকে কি করে হারায় দুধের শিশু আমি জানি। নারকীয় হত্যাকাণ্ড শব্দের অর্থ আমি এখন জানি। হ্যাঁ, আমি এমন অনেক কিছুই জানি। অসহ্য কষ্টের বিনিময়ে অর্জিত স্বাধীনতার রঙের কথা জানি। একটা সবুজ বাংলাদেশের লাল সূর্যটা কি করে আমাদের হয়েছিল আমি জানি। আমি বঙ্গবন্ধুর সেই স্লোগানের কথা জানি, যে কথা মনে হলেই কাকার চোখ দুটো জ্বলজ্বল করে উঠত। কাকা চিৎকার করে বলতেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বলতে বলতে কাকার চোখ দুটো কেমন জ্বলজ্বল করে উঠত। আজীবন জ্বলবে হয়তো, যতদিন আমি আছি, আমরা আছি। আছে একখানা সবুজ বাংলাদেশ। কারণ কাকা তো আমায় সত্যিকারের গল্পই বলে গেছেন।